আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ। শুরুতেই থাকছে সাবেক আইজিপি শহীদুল হক এবং আব্দুল আল মামুন আটক। পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক এবং আব্দুল আল মামুনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে তাদের রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, সাবেক আইজিপি আব্দুল আল মামুন এবং শহীদুল হকের বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে। তাদের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে, চলছে জিজ্ঞাসাবাদ। এবারে জানাবো আনসার আন্দোলনে ইন্ধনদাতা 2 আনসার সদস্য গ্রেপ্তার। সম্প্রতি আনসারদের ইন্ধনদাতা 2 আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সোহাগ মিয়া এবং মিজানুর রহমান তুহিন। তারা আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সদর দপ্তর। জানাবো বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ ও শেখ পরিবারের ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এই হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ, ফজলে নূর তাপস, নূরে আলম চৌধুরী লিটন, শেখ সেলিম, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, মির্জা আজম, হাসানুল হক ইনু সহ অনেকেই জড়িত ছিল বলে জনগণ মনে করে। এবারে থাকছে ডিবি কার্যালয়ে অসুস্থ হাজী সেলিম আনা হয়েছে ঢাকা মেডিকেলে। রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ঢাকার 7 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিম। তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার রাত 12:15টায় অসুস্থ অবস্থায় তাকে ঢামেকে ভর্তি করা হয়েছে। জানিয়ে দেব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ত্রাণ নয়, আত্মীয়দের বিপদে পড়লে যেভাবে আত্মীয়রা সহযোগিতা করে আমরা সেভাবেই সহযোগিতা করবার জন্য এসেছি, অন্য কিছু নয়। মঙ্গলবার কুমিল্লার লাকসামে উপজেলা গোপীনাথপুর এলাকায় বন্যাত্মদের মাঝে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি স্থলবাহিনীর প্রধানের পদত্যাগ। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদের মাঝে পদত্যাগের ঘোষণা দিলেন দেশটির স্থলবাহিনীর প্রধান মেজর জেনারেল তামিম ইয়াদাই। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সাবেক আইজিপি শহীদুল হক এবং আব্দুল আল মামুন আটক। পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক এবং আব্দুল আল মামুনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে তাদের রাজধানীর উত্তরা থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেছেন, সাবেক আইজিপি আব্দুল আল মামুন এবং শহীদুল হকের বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে। তাদের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় তাদের নামে একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে। ডিবি জানায় তাদের কি ভূমিকা ছিল এ বিষয়ে জানতে চাওয়া হবে। 2014 সালের 31শে ডিসেম্বর পুলিশের মহাপরিদর্শক হিসেবে তিনি যোগদানের পরে তার বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের অনুদানের নামে ঘুষ নেওয়ার প্রথা চালু হয় বলে অভিযোগ রয়েছে। কর্মকর্তাদের দাবি, সাবেক আইজিপি তার বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত মজিদ জরিনা ফাউন্ডেশনের জন্য শত কোটি টাকা আদায় করেন পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে। সেই টাকায় বিপুল বিত্তবৈভবের মালিক হন তিনি। আইজিপি থাকা অবস্থায় তিনি মিরপুর শহীদ স্মৃতি পুলিশ কলেজ থেকেও ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা লোপাট করে মজিনা জরিনা ফাউন্ডেশনে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। 31শে জানুয়ারি 2018 সাল পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করেন শহীদুল হক। তারপরে দায়িত্ব পান মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। চৌধুরী আব্দুল আল মামুন আইজিপি হিসেবে যোগ দেন 2022 সালের 30শে সেপ্টেম্বর। এর 9 মাস আগে 2021 সালের 10ই সেপ্টেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে কাজ করা 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যে অন্যতম ছিলেন র্যাবের মহাপরিচালক হিসেবে কাজ করা আব্দুল আল মামুন। কিন্তু শেখ হাসিনার সরকার তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, বরং পুলিশের মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দিয়েছে। গত 7ই জানুয়ারি একপেশে জাতীয় সংসদ নির্বাচনে নেপথ্যে তার বড় ভূমিকা ছিল বলেও অভিযোগ আছে। 5ই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালানোর পর 7ই অগাস্ট তাকে অবসরে পাঠায় অন্তর্বর্তীকালীন সরকার। আনসার আন্দোলনে ইন্ধনদাতা 2 আনসার সদস্য গ্রেপ্তার। সম্প্রতি আনসারদের আন্দোলনে ইন্ধনদাতা 2 আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন
সোহাগ মিয়া এবং মিজানুর রহমান তুহিন। তারা আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তর জানায়, ঢাকা জেলা পুলিশ আনসার সদস্য সোহাগ মিয়াকে মঙ্গলবার সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পরামাস্তুল গ্রামে। অপর আনসার সদস্য মোহাম্মদ মিজানুর রহমান তুহিনকে কক্সবাজার জেলা পুলিশ মঙ্গলবার রামু থানাধীন কাওয়ারখোপ ইউনিয়নের দুর্গম টিলা পাহাড় এলাকা থেকে পাহাড়ি জঙ্গল থেকে গ্রেপ্তার করেছে। তিনি কক্সবাজার জেলার কক্সবাজার সদর চৌফলন্ডি গ্রামের বাসিন্দা। শেখ পরিবারের ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড হাফিজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ ও শেখ পরিবারের ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এই হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ, শেখ ফজলে নূর তাপস, নূরে আলম চৌধুরী লিটন, শেখ সেলিম, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, মির্জা আজম, আহসান হক ইনুসহ অনেকেই জড়িত ছিল বলে জনগণ মনে করে। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং ড এজেডএম জাহিদ হোসেন। বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার ভূমিকা রহস্যজনক মন্তব্য করে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ বলেন, মহান মুক্তিযুদ্ধে এতজন সেনা কর্মকর্তা নিহত হবার নজির নেই। এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর বিডিআর প্রধান সাহায্যের জন্য বলেছিলেন, কিন্তু তখন কোনো সাহায্য করা হয়নি। সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ পিলখানায় সেনা সদস্যদের অপারেশন চালাতে নিষেধ করেন। এই হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর আচরণ অত্যন্ত রহস্যজনক। সেনাবাহিনীতে যাতে কোনো অ্যাকশনে যেতে না পারে সেজন্য তিনি গণভবনে ৩ বাহিনীর প্রধানকে কোনো কাজ ছাড়াই বসিয়ে রেখেছিলেন। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের আগে আওয়ামী লীগ নেতা কাউন্সিলদের তোরাব আলীর বাসায় বিডিআর সদস্যদের বৈঠক হয়। সেখানে এই হত্যাকাণ্ড সংঘটিত করার পরিকল্পনা করা হয় কিভাবে লাশ গুম করা হবে। হাফিজ বলেন, বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আওয়ামী সরকারের ক্ষমতা অধিষ্ঠিত হবার সঙ্গে সঙ্গে, যা দেশে ব্যাপক আলোচিত হয়েছে। এই নারকীয় হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল, বিদেশি কোনো শক্তির হাত ছিল কিনা, এটি এখনও ধোঁয়াশা রয়ে গেছে। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্তের দাবি এবং একটি কমিশন গঠনের জন্য প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছিলাম। আমরা অত্যন্ত আনন্দিত যে অতি অল্প সময়ের মধ্যে প্রধান উপদেষ্টার উদ্যোগে স্বরাষ্ট্র উপদেষ্টা পুনঃ তদন্তের উদ্যোগ নিয়েছেন। এজন্য বর্তমানে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমাদের ধারণা ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর সেনাবাহিনীর মনোবল ভাঙার জন্য, জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে ফেলার জন্য, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করবার জন্য এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ডিবি কার্যালয়ে অসুস্থ হাজী সেলিম আনা হয়েছে মেডিকেলে। রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ঢাকার ৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিম। তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার রাত ১৫:১২টায় অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নতুন ভবনে ভর্তি করা হয়েছে। ঢামেক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজী সেলিমকে ৫ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। তবে দীর্ঘ ৮ বছর ধরে বাকশক্তি হারানোয় কথা বলতে পারেন না হাজী সেলিম। রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির বিশেষ অফিসারদের ডাকা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। এসব অফিসাররা সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারার ভাষা বুঝতে পারদর্শী। তারা হাজী সেলিমকে জিজ্ঞাসাবাদ করছেন। হত্যা মামলার আসামি হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগে ঢাকার বধির হাইস্কুলের জমি দখলসহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, বিএনপির কর্মী হিসেবে রাজনীতি শুরু করা হাজী সেলিম পুরান ঢাকায় তালা হাজিম নামে বেশি পরিচিত ছিল। স্থানীয়রা জানান, কয়েক বছর বিএনপি রাজনীতির পর তিনি আওয়ামী লীগে যোগ দেন। ১৯৯৬ সালে এমপি হবার পর এলাকায় সালিশ বিচারের নামে ভুক্তভোগী পরিবারের ঘরে তালা লাগিয়ে দিতেন। কারো জমি জমার সমস্যার সমাধান করতে গেলে সমাধানের পর নিজেই ভুক্তভোগীর কাছ থেকে জোর করে জমি কিনে নিতেন। পুরান ঢাকার মৌলভীবাজারে অগ্রণী ব্যাংকের একটি জায়গা দখল করে স্ত্রী গুলশানারার নামে জাল দলিল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে ২০২০ সালে হাজী সেলিমের স্ত্রীর নামে একটি জিডি করা হয়েছিল চকবাজার থানায়। এরপর হাজী সেলিমের লোকজন মৌলভীবাজার শাখার অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের হত্যার হুমকি দেয়। ৩ জন কর্মকর্তা সেই সময় ভয়ে ওই শাখা ছেড়ে স্বেচ্ছায় বদলি হয়ে যান। ২০১৯ সালে হাইকোর্টের নির্দেশ অমান্য করে পুরান ঢাকার চকবাজারে ঈদের দিন রাতে প্রত্নতত্ত্ব বিভাগের জাহাজ বাড়ি ভেঙে ফেলে হাজী সেলিম বাহিনী। ওই ঘটনায় চকবাজার থানায় একটি জিডি হয়েছিল, তবে সে তদন্ত আর আলোর মুখ দেখেনি। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলি স্থল বাহিনীর প্রধানের পদত্যাগ। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদের মাঝেই পদত্যাগের ঘোষণা দিলেন দেশটির স্থল বাহিনীর প্রধান মেজর জেনারেল তামির ইয়াদাই।
ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। মেজর জেনারেল তামির ইয়াদাই গত ৩ বছর ধরে ইসরায়েলের স্থল বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াদাই তার পদত্যাগের সিদ্ধান্ত ইসরায়েলের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালন্ট অনুমোদন করেছেন। এতে আরও বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই একজন উপযুক্ত কর্মকর্তাকে পাওয়া গেলেই ইয়াদাই তার পদ থেকে সরে যাবেন। তবে তার পরিবর্তে কে আসবেন তা এখনো স্পষ্ট নয়। এদিকে ইয়াদাইয়ের পদত্যাগে ইয়াদাই আপাতত ছুটিতে থাকবেন এবং পরে সামরিক বাহিনীতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদের জন্য তার প্রার্থিতা জমা দেবেন বলে জানা গেছে। এদিকে ইয়াদাইয়ের পদত্যাগকে ইসরায়েলের সামরিক বাহিনীতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, কারণ ইয়াদাই তার সময়কালে ইসরায়েলি স্থল অভিযানকে আধুনিকীকরণ এবং কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, তামির ইয়াদাইয়ের উত্তরসূরি বেছে নেওয়া ইসরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে, যা দেশটির সামরিক বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।